সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা কে কোন দপ্তর পাচ্ছেন? এদিকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মর্যাদায় উপদেষ্টা হলেন 10 জন। অপরদিকে তারেক রহমানের সঙ্গে মালদ্বীপের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ। আরও থাকছে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি পর্যালোচনার অনুরোধ ব্যবসায়ী ও অর্থনীতিবিদদের। এবং সবশেষে থাকছে গণভোটের ফলাফল বাস্তবায়ন থেকে বিরত রাখার নির্দেশনা চেয়ে রিট। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন, লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নিয়েছেন আজ মঙ্গলবার। সাধারণত বঙ্গভবনে মন্ত্রীদের শপথ অনুষ্ঠিত হলেও এবার সেই প্রথা ভেঙে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় খোলা আকাশের নিচে আয়োজন করা হয় শপথ অনুষ্ঠান। এর মধ্য দিয়ে নির্বাচিত সরকারের যাত্রা শুরু হল। প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে পদের শপথ ও গোপনীয়তার শপথ পাঠ করান। প্রধানমন্ত্রীর শপথের পর রাষ্ট্রপতি প্রথমে 25 জন পূর্ণমন্ত্রীর এবং পরে 24 জন প্রতিমন্ত্রীর পদের শপথ ও গোপনীয়তার শপথ পাঠ করান। বিএনপি ও সরকারি সূত্রগুলো বলেছে, ইতিমধ্যে নতুন মন্ত্রীদের মধ্যে কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন সেটি চূড়ান্ত করা হয়েছে। যদিও এ প্রতিবেদন লেখা পর্যন্ত দপ্তর বণ্টনের প্রজ্ঞাপন পাওয়া যায়নি। তবে কোনো কোনো মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তিতে নাম উল্লেখ করে জানিয়েছে তাদের মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা আগামীকাল মন্ত্রণালয়ে অফিস করবেন। যেমন সমাজ কল্যাণ ও নারী ও শিশু মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন এবং প্রতিমন্ত্রী ফারজানা শারমিন মন্ত্রণালয়ে অফিস করবেন। তারা মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করবেন। মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এছাড়া কোনো কোনো মন্ত্রণালয়ের ওয়েবসাইটে নতুন মন্ত্রীদের নামও উল্লেখ করা হয়েছে। যেমন স্থানীয় সরকার বিভাগের ওয়েবসাইটে মন্ত্রী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রতিমন্ত্রী হিসেবে মীর শাহে আলমের নাম আছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে নতুন মন্ত্রী হিসেবে আফরোজা খানম ও প্রতিমন্ত্রী হিসেবে এম রশিদুজ্জামান মিল্লাতের নাম উল্লেখ করা হয়েছে। একইভাবে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী হিসেবে শেখ রবিউল আলমের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া বিএনপির ফেসবুক পেজেও নতুন মন্ত্রীদের অনেকের মন্ত্রণালয়ের নাম উল্লেখ করা হয়েছে। কে কোন মন্ত্রণালয়ের দায়িত্বে আসতে পারেন? সরকারি সূত্র ও বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া তথ্য অনুযায়ী পূর্ণমন্ত্রীদের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, আমির খসরু মাহমুদ চৌধুরী অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়, সালাহুদ্দিন আহমদ স্বরাষ্ট্র, ইকবাল হাসান মাহমুদ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, এজেডএম জাহিদ হোসেন নারী ও শিশু এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়, খলিলুর রহমান টেকনোক্র্যাট পররাষ্ট্র, আব্দুল আউয়াল মিন্টু পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ ধর্ম, মিজানুর রহমান মিনু ভূমি, নিতাই রায় চৌধুরী সংস্কৃতি, খণ্ডকার আব্দুল মুক্তাদির বাণিজ্য, শিল্প ও পাট মন্ত্রণালয়, আরিফুল হক শ্রম ও কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, জহিরুদ্দিন স্বপন এমন্ত্রী, মোহাম্মদ আমিনুর রশিদ কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ ও খাদ্য মন্ত্রণালয়, আফরোজা খানম বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, শহীদ উদ্দিন চৌধুরী পানি সম্পদ মন্ত্রণালয়, আসাদ উদ্দিন হাবিব দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, মোহাম্মদ আসাদুজ্জামান আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, জাকারিয়া তাহের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, দীপেন দেওয়ান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, অনম এহসানুল হক মিলন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, সর্দার মোহাম্মদ শাখাওয়াত হোসেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, ফকির মাহবুব আনাম ডাক ও টেলিযোগাযোগ ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ও শেখ রবিউল আলম সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন। প্রতিমন্ত্রীদের মধ্যে কারা কোন মন্ত্রণালয়ে দায়িত্ব পাচ্ছেন?
সরকারি সূত্র ও বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া তথ্য অনুযায়ী প্রতিমন্ত্রীদের মধ্যে এম রশিদুজ্জামান মিল্লাত, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, অনিন্দ ইসলাম অমিত, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, শরীফুল আলম, বাণিজ্য, শিল্প ও পাট মন্ত্রণালয়, শামা ওবায়েদ, পররাষ্ট্র, সুলতান সালাউদ্দিন, কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ ও খাদ্য মন্ত্রণালয়, কায়সার কামাল, ভূমি মন্ত্রণালয়, ফরহাদ হোসেন আজাদ, পানি সম্পদ মন্ত্রণালয়, আমিনুল হক, টেকনোক্র্যাট, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ইত্যাদি দায়িত্ব পেতে যাচ্ছেন। এছাড়া মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, হাবিবুর রশিদ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, মোহাম্মদ রাজীব আহসান, রেলপথ ও নৌ পরিবহন মন্ত্রণালয়, মোহাম্মদ আব্দুল বারী, জনপ্রশাসন মন্ত্রণালয়, মীর শাহে আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, মোহাম্মদ জুনায়েদ আব্দুর রহিম সাকি, জুনায়েদ সাকি, অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়, ইশরাক হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, ফারজানা শারমিন, নারী ও শিশু ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়, শেখ ফরিদুল ইসলাম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন ও ধর্ম ও আইন মন্ত্রণালয়, মোহাম্মদ নুরুল হক, শ্রম ও কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, ইয়াসের খান চৌধুরী, ইনফে মন্ত্রণালয়, এম ইকবাল হোসেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, এম এ মুহিত হোসেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, এম এ সোহেল মঞ্জুর, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, ববি হাজ্জাজ, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ও আলী নেওয়াজ মাহমুদ খাইয়াম, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন। বিএনপির ফেসবুক পেজে প্রতিমন্ত্রীর অনেকের মন্ত্রণালয়ের উল্লেখ আছে। এদিকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মর্যাদায় উপদেষ্টা হলেন 10 জন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় 10 জনকে উপদেষ্টা পদে নিয়োগ করা হয়েছে। আজ মঙ্গলবার রাষ্ট্রপতির রুলস অফ বিজনেস অনুযায়ী প্রধানমন্ত্রী এই উপদেষ্টাদের নিয়োগ করেন। মন্ত্রিপরিষদ সূত্রে তথ্য পাওয়া গেছে। উপদেষ্টাদের মধ্যে মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হয়েছেন মির্জা আব্বাস উদ্দিন আহমদ, নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী আহমদ, মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ ও রাশেদ আল মাহমুদ তিতুমির। এছাড়া প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টারা হলেন হুমায়ুন কবির, ব্রিগেডিয়ার জেনারেল অবসর শামসুল ইসলাম, জাহেদুর রহমান, মাহাদি আমিন ও রেহান আসিফ আসাদ। এর আগে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী এবং 25 জন পূর্ণমন্ত্রী ও 24 জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের একান্ত সচিব 1 হিসেবে নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মিয়া মোহাম্মদ আশরাফ রেজা ফরিদি। অপরদিকে তারেক রহমানের সঙ্গে মালদ্বীপের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ। ঢাকা ও মালের ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ভবিষ্যতে আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। আজ বিকেলে বাংলাদেশের নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্টে এই আশাবাদ ব্যক্ত করেন মুইজ্জু। মুইজ্জু লিখেছেন, আজ ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার নেতৃত্বাধীন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান প্রত্যক্ষ করতে আমি আনন্দিত হয়েছি। তারেক রহমানের সঙ্গে বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে উল্লেখ করে মুইজ্জু বলেন, নবগঠিত সরকারকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছি। মালদ্বীপ ও বাংলাদেশের মধ্যে ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে বলে প্রত্যাশা ব্যক্ত করছি। কূটনৈতিক সূত্র জানিয়েছে, চীন, ভারত, পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনাই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ, ভুটান সহ 13টি দেশের বিশ্বনেতার শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রিত অতিথিদের মধ্যে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা নয়াদিল্লির প্রতিনিধিত্ব করেছেন। এছাড়া বাংলাদেশ সংসদ কমপ্লেক্সের জমজমাট দক্ষিণ প্লাজায় উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং উপদেষ্টা পরিষদের সদস্যরা, প্রধান বিচারপতি, প্রধান নির্বাচন কমিশনার, সুপ্রিম কোর্টের বিচারপতি, সংসদ সদস্য, রাজনৈতিক নেতা, 3 বাহিনীর প্রধান, কূটনৈতিক কোরের সদস্য, সিনিয়র সাংবাদিক ও উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা। আরও থাকছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি পর্যালোচনার অনুরোধ ব্যবসায়ী ও অর্থনীতিবিদদের। যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত পারস্পরিক বাণিজ্য চুক্তির শর্তগুলো অনেক ক্ষেত্রে কঠোর। এ চুক্তিতে দেশের স্বার্থকে বিবেচনায় নেওয়া হয়নি, বরং চুক্তিটি দেশের আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থানকে সীমিত করে দিতে পারে। এজন্য নতুন সরকারের কাছে চুক্তিটি আবার পর্যালোচনা করার অনুরোধ জানিয়েছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদেরা।
আজ মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশের অর্থনীতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তির প্রভাব শীর্ষক এক আলোচনা সভায় তারা এই অনুরোধ জানান। সভাটির আয়োজন করে বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রি বিসিআই। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বিসিআইয়ের সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির মাধ্যমে আমাদের দেশের জন্য একটি বড় সুযোগ তৈরি হয়েছে, কিন্তু কিছু চিন্তার বিষয়ও রয়েছে। যেমন, চুক্তির ফলে যুক্তরাষ্ট্রের বাজারে কোনো বাংলাদেশি কোম্পানির রপ্তানি করা পণ্যের দাম সে দেশের বাজারে প্রচলিত মূল্য থেকে কম হলে যুক্তরাষ্ট্র ওই কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে, কারণ এক্ষেত্রে যুক্তরাষ্ট্র তার বাজারে ন্যায্য প্রতিযোগিতা নষ্ট হচ্ছে বলে মনে করতে পারে। গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, একটা অনির্বাচিত ও অরাজনৈতিক সরকার খুব গোপনীয়তা এবং তাড়াহুড়োর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিটি সই করেছে। চুক্তিতে দেশের স্বার্থ বিবেচনা করা হয়নি। চুক্তি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার কাজটি নির্বাচিত সরকারের জন্য রাখা উচিত ছিল। সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের নির্বাহী পরিচালক সেলিম রায়হান বলেন, চুক্তিতে মার্কিন কোম্পানিগুলোকে অতিরিক্ত সুবিধা দেওয়া হয়েছে। এখন ইউরোপীয় ইউনিয়ন সহ অন্য দেশের কোম্পানিগুলো একই ধরনের সুবিধা চাইতে পারে। সেটি আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হবে। এই চুক্তির সঙ্গে সম্পর্কিত নীতিমালাগুলো আন্তর্জাতিক বাণিজ্যে আমাদের অবস্থানকে সীমাবদ্ধ করে ফেলবে। বাণিজ্য চুক্তি নিয়ে পরবর্তী আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের কোনো আইনি প্রতিষ্ঠানকে যুক্ত করার পরামর্শ দেন রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের চেয়ারম্যান এম এ রাজ্জাক। আর পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশের জ্যেষ্ঠ ফেলো মোস্তফা আবিদ খান পরামর্শ দেন, বাণিজ্য চুক্তির কারণে যদি কোনো আইনে পরিবর্তন আনা লাগে সেটি যেন দ্রুত সংসদে আলোচনা করা হয়। এপেক্স ফুটওয়্যারের এমডি সৈয়দ নাসিম মঞ্জুর বলেন, বাংলাদেশের সঙ্গে বাণিজ্য চুক্তিটি খুবই কঠোর শর্তভিত্তিক, যেখানে অনেক বেঁধে দেওয়া বাধ্যবাধকতা রয়েছে। তবে মালয়েশিয়া ও কম্বোডিয়ার সঙ্গে হওয়া চুক্তিতে শর্তগুলো আরও নমনীয় দেখা গেছে। বাণিজ্য চুক্তির বিষয়ে 5টি পরামর্শ দেন নাসিম মঞ্জুর। তিনি বলেন, চুক্তিটি অবশ্যই সংসদে পর্যালোচনা সাপেক্ষে অনুসমর্থন করতে হবে। চুক্তি নিয়ে অযথা আলোচনার পরিবর্তে যথাযথ আইনি কাঠামোর মধ্য দিয়ে আগাতে হবে। চলতি মাসের মাঝামাঝি থেকে শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে ট্রাম্পের ট্যারিফ নিয়ে কোনো সিদ্ধান্ত আসতে পারে। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সরকারে কোনো পরিবর্তন হয় কিনা সেটি দেখা যেতে পারে। সর্বোপরি আমরা চুক্তিটি আবার পর্যালোচনার কথা বলতে পারি। নিট পোশাক মালিকদের সংগঠন বিকেএমই এর সাবেক সভাপতি ফজলুল হক বলেন, এ ধরনের চুক্তির মাধ্যমে আমরা যে সুবিধা আশা করছিলাম তা বাস্তবে পাওয়ার সম্ভাবনা খুবই কম। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর তারা যেন এই চুক্তি আবার পর্যালোচনা করে এবং অংশীদারদের মতামত নিয়ে সঠিক সিদ্ধান্ত নেয়। এবং সবশেষে থাকছে, গণভোট পরিচালনা ও ফলাফলের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট আবেদন হয়েছে। এতে গণভোট 2026-এর ফলাফল বাস্তবায়ন করা থেকে বিরত রাখতে নির্দেশনা চাওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের এক আইনজীবী আজ মঙ্গলবার বিকেলে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন। 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে কয়েকটি বিষয় সংবিধান সংশোধনের জন্য গণভোট অনুষ্ঠিত হয়। পরদিন ফলাফলের গেজেট প্রকাশ করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী এবিএম আতাউল মজিদ তৌহিদ আবেদনকারী হয়ে রিটটি দায়ের করেন। তিনি প্রথম আলোকে বলেন, মূলত 12 ফেব্রুয়ারি গণভোট অনুষ্ঠানের বৈধতা চ্যালেঞ্জ করে এবং গণভোটের ফলাফল ঘোষণা করে 13 ফেব্রুয়ারি প্রকাশিত গেজেট স্থগিত চেয়ে রিটটি করা হয়েছে। পাশাপাশি এটি বাতিল চাওয়া হয়েছে। বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি এএফএম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আগামী সপ্তাহে রিটের উপর শুনানি হতে পারে বলে জানান আবেদনকারী আইনজীবী। গণভোটের বৈধতা, সাংবিধানিক স্বচ্ছতা ও গণতান্ত্রিক বৈধতা, 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোট এবং 13 ফেব্রুয়ারির গেজেটের প্রসঙ্গ তুলে ধরে সাংবিধানিক শ্রেষ্ঠত্ব, আইনের শাসন এবং মৌলিক অধিকার প্রয়োগ নিশ্চিতের দিকগুলো রিটে উল্লেখ করা হয়েছে। রিটে বলা হয়েছে, সংবিধানই দেশের সর্বোচ্চ আইন, যা অন্তর্বর্তী সরকার সহ রাষ্ট্রের সব অঙ্গের জন্য বাধ্যতামূলক। শপথ গ্রহণ বাধ্যতামূলক সাংবিধানিক দায়িত্ব আরোপ করে যে ব্যক্তি সংবিধানের মধ্যে থেকেই কার্য পরিচালনা করবেন। সাংবিধানিক অনুমোদন ছাড়া ক্ষমতার যে কোনো প্রচেষ্টা নিয়ম বহির্ভূত ও বাতিলযোগ্য। প্রয়োজনীয়তায়, সুবিধা বা রাজনৈতিক উত্তরণের যুক্তিতে সংবিধান লঙ্ঘন কোনোভাবেই ন্যায্য থাকা সম্ভব নয়। রিটের প্রার্থনায় দেখা যায়, 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোট এবং 13 ফেব্রুয়ারির গেজেট প্রকাশিত গণভোটের ফলাফল কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না, এ বিষয়ে রিট চাওয়া হয়েছে।
রুল বিচারাধীন অবস্থায় গণভোট 2026-এর ফলাফল বাস্তবায়ন করা থেকে বিবাদীদের বিরত রাখতে নির্দেশনা চাওয়া হয়েছে রিটে। এছাড়া ফিউচার যে কোনো গণভোট প্রয়োগের আগে একটি সুস্পষ্ট সাংবিধানিক এবং আইনগত কাঠামো তৈরি করতে নির্দেশনা চাওয়া হয়েছে। রিটে মন্ত্রিপরিষদ সচিব, প্রধান নির্বাচন কমিশনার, আইন সচিব এবং নির্বাচন কমিশন সচিবকে বিবাদী করা হয়েছে। 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে জুলাই জাতীয় সনদের সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলো বাস্তবায়নে গণভোট হয়। গণভোটে হ্যাঁ জিতেছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী গণভোটে হ্যাঁ ভোট দিয়েছেন 4,80,660 জন। অন্যদিকে না ভোট দিয়েছেন 2,20,71,726 জন। অর্থাৎ নায়ের চেয়ে দ্বিগুণের বেশি ভোট পেয়েছে হ্যাঁ।